স্ক্রিন দেখা যাইতেছে? দেখা যায়। আমার হচ্ছে সার্চও কাজ করতেছে ঠিকঠাক ভাবে, কিন্তু হচ্ছে এই লোড মোর এটা হচ্ছে কাজ করতেছে না, এটা কাজ করতেছে না। এই যে আমি আপনাকে হচ্ছে প্রিভিউ দেখাই। এই যে লোড মোর বাটনটা হচ্ছে কাজ করতেছে না। আমরা সার্চ সার্চ যদি করি, এই যে সার্চ করলে এমনি সবকিছু আসতেছে, শুধু হচ্ছে এটা কাজ করতেছে না। আমি এখানে হচ্ছে কোনো হচ্ছে ইস্যু খুঁজে পাইতেছি না। তুমি করবা, ইস্যু পাওয়ার জন্য প্রথমে কনসোলে যেতে হবে। কনসোল থেকে হচ্ছে লোড, দেখো কনসোল এসে যদি হচ্ছে দেখেন, আমি যদি লোড মোর বাটন হচ্ছে ক্লিক করতেছি, লোড মোর বাটনে যে ক্লিক কাউন্ট করতেছে, বাট নেটওয়ার্ক ট্যাবে যাও তো। তোমার ডাটা তো ফেচ করে নিয়ে আসছে, কিন্তু তোমার ডাটাটা অ্যাপেন্ড হয় নাই। হ্যাঁ, ওকে, এখন যাও, কোডে যাও। তুমি তো ডাটা অ্যাপেন্ড করাইছো কি? ডাটা অ্যাপেন্ড, হুম এইখানে ইস্যু আছে। এই এইখানে ইস্যুটা হচ্ছে প্রথমে লোড মোড যখন আমরা করব, হুম হ্যাঁ অল প্রোডাক্টস এটা কই থেকে আসতেছে? ভাইয়া, অল প্রোডাক্টস, এটা এটা হচ্ছে এই যে এটার অল প্রোডাক্ট। ওকে। ওই যে ওইখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিটা দেওয়া নাই, ওটা লুপের পরে বা ম্যাপের পরে তো এটা দিতে হবে। এর উপরের কোডটা দেখো, সার্চের কোডটা দেখো। এই যে সার্চের কোডটা, ওই যে দেখো এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অল প্রোডাক্টস, তারপরে ডট ইনার এইচটিএমএল। হ্যাঁ তারপরে হচ্ছে এই ইনার এইচটিএমএল এর এই পার্টটা তুমি দাও নাই। এটার কারণ, এটা না দেওয়ার কারণে হচ্ছে এটা শো হইতেছে, ইস্যু হইতেছে। হুম এবার ঠিক আছে। আসতেছে না? না ভাইয়া, কনসোল চেক করো তো। ক্লিক কাউন্ট হইতেছে। তার আগে একটা ওই ইয়া লক করে দাও, একটু যাও তো, কোডে যাও তো আবার। অল প্রোডাক্টস, পরে অল প্রোডাক্টস, অল প্রোডাক্টস এর মধ্যে কি পাও একটু দেখো তো। এইখানে না, ওই দেন এর ভিতরে দাও অল প্রোডাক্টসটাকে, ওই যেখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করছো তার একটু উপরে। হ্যাঁ হ্যাঁ, এইখানে।
ভাই এই যে তারপরেও হুম, চাইলে ঝামেলা অন্য কোথাও আছে। ওইখানে কোনো একটা কিছু কনসোল করো তো, ডেনের ভিতরেই অন্য কিছু একটা দাও। ডাটা ডট প্রোডাক্টস দিলাম। দাও। কনসোল পর্যন্ত যাই নাই। গেছে কি? না ভাইয়া, ওইটা কিসের প্রোডাক্ট এই উপরের গুলা? এগুলো হচ্ছে যে প্রোডাক্ট আটটা হচ্ছে শো করতেছিল এগুলা। আচ্ছা, আবার ক্লিক করো তো। না, যাচ্ছে না, তার মানে ইস্যুটা এই পর্যন্ত নেটওয়ার্ক যায়নি। নেটওয়ার্ক হচ্ছে এগুলা হচ্ছে এই করতেছে হয়তোবা তোমার বাটন দুইটা হয়ে গেছে, দেখো তো সেম আইডি ধরে দুইটা বাটন করছো নাকি? না, একটাতে ক্লিক করতেছে আর এক জায়গাতে নাই। এই টাইপের কোড দুই জায়গাতে লিখছো কিনা সেটা চেক করো। বাটন হচ্ছে একটাই, লোড মোর আইডিতে। আচ্ছা, তাছাড়া অন্য কোনো। একটা ডুপ্লিকেট অবশ্যই হয়েছে, কোডের মধ্যে যাও আবার, জেএস এর মধ্যে। এই যে 1 2 এটা কনসোল হইতেছে কই থেকে? এটা হচ্ছে যে পেজ নাম্বার এটা। পেজ নাম্বারটা কনসোল লক করছো কই? ওটা তো হচ্ছে কনসোল করা হয় নাই। তাইলে শো করতেছে কই থেকে? তাহলে তুমি রং প্রজেক্টে আছো। না ভাইয়া, আবার চেক এর এটাতেই তো হচ্ছে করছে সবকিছু। প্রজেক্টের নাম ধরে চেক করো আবার। এই যে ফেস এপিআই। হুম, কোডে যাও এখন। মেবি কালকে এরকম হয়েছে, কালকে আর হয় না। একদম উপরে কোথাও কনসোল লক করে দেখো তো, ফাইল ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে ফাইল ঠিক নেই। আচ্ছা যে ভাই, আমি এখান থেকে হচ্ছে লিমিটটা সরিয়ে দিতেছি, তাই বুঝতে পারবেন। এই যে ভাইয়া ক্যাশ ধরছে মেবি। লোকালও ক্যাশ ধরবে? মনে হয় না। এই যে এখন করতেছে লোড মোর ব্রাউজার, ওটাতে ক্যাশ ধরে রয়েছিল। হুম, ওপেন উইথ লাইভ সার্ভার ইউজ করো না? ওইটা ইউজ করা হয় না। এটা ইউজ করবে, ইজি হয়ে যাবে। এখন আসতেছে ঠিকঠাক ভাবে। এখন হচ্ছে আমি ট্রাই করতেছি হচ্ছে একটা পুরা সিঙ্গেল ই কমার্সের হচ্ছে ফুল ওয়েবসাইট করার জন্য সিঙ্গেল পেজ প্লাস এটার জন্য একটা টেমপ্লেটও চুজ করছি। এই যে এই টেমপ্লেটটা, হুম, সুন্দর। এটাতে হচ্ছে এখান থেকে কুইক ভিউ এর একটা অপশন আছে, প্লাস অ্যাড টু কার্ট প্লাস প্রোডাক্ট সিঙ্গেল পেজ। এটার জন্য এখন ওইরকম ভাবে যাক, এটা তাহলে কাজ করছে।
এখানে কাজ করে না, খালি ক্রোমে ক্যাশ ধরে রয়েছে মেবি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমরা ই কমার্সের একটা প্রজেক্ট করব। হুম, তোমারটা ডিজাইন সুন্দর আছে, এটাও করতে পারি টেমপ্লেট দিয়েও। জি ভাইয়া, এটা প্রিমিয়াম, তাই এটা হচ্ছে কালকে নামানো হয়েছে। এইচটি ট্যাগ দিয়ে নামাইছো না? এইচটি ট্যাগ দিয়ে নামানো হয় নাই কে, এটা এই ইনভার্টার থেকে নামানো হয়েছে কালকে। আচ্ছা ওকে, তারপরে আলী হোসেন, কোনো প্রবলেম বা কারো কোনো প্রবলেম হয়েছে বা কি অবস্থা? জি না ভাই, ওইরকম ইয়ে হয় নাই। কি করছো তাহলে, দেখাও। আমি তো অত কিছু করতে পারি নাই। হুম, করতে হবে। জি। সবুজ কি অবস্থা? এই তো ভাই, কালকে আপনি যেটা দেখাইছিলেন না ওইটাই পরে রাত্রে ট্রাই করছিলাম করার জন্য। দেখাও একটু। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আপনার এটা দেখে দেখে ট্রাই করছি আর কি। আচ্ছা গত সপ্তাহে আসলে তেমন প্র্যাকটিস করিয়া পাই নাই, সুযোগ পাই নাই। এখানে একটা জিনিস হচ্ছে দেখলাম যে কালকে মানে যখন সার্চ করি হুম, কোনো একটা প্রোডাক্ট দিয়ে, তখন হচ্ছে একই প্রোডাক্ট আমার দুইবার রিপিট হচ্ছে। আচ্ছা কি প্রোডাক্ট দুইবার রিপিট হওয়ার কারণ হচ্ছে ওই ফাংশনটা দুইবার কল হচ্ছে। কোডে যাও, ইস্যু একটু রিড করতে থাকো আস্তে আস্তে, পরে বুঝে যাবে। HTML দেখে কোনো লাভ নাই, জিএস দেখো। আচ্ছা, সার্চের ফাংশনালিটিটা কই করছো? এখানে। ইভেন্ট লিসেনার, কি আপ, ইভেন্ট ডিফল্ট, ইভেন্টের ভ্যালু ধরলাম, যদি ভ্যালু থাকে তাহলে অল প্রোডাক্টস, রিসন করে লোড প্রোডাক্ট ইউআরএল দিয়ে দিলাম। আবার ইউআরএল এর ভিতরে গেলে আবার কি হবে? আবার লোড লোড ডাটাতে যাও তো, ফার্স্ট ইউআরএল। ওকে, লোডের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা প্রিভিয়াস ডাটাগুলোকে রিমুভ করে দেই আগে, হ্যাঁ, তারপরে হচ্ছে নতুন করে ডাটা অ্যাড করা হয়। তো যখন কি আপ টাইপের কিছু একটা করবে, আগের যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলোকে আমরা বাদ দিয়ে দিব। এবং তোমার ডাটা প্রোডাক্টস ডট আইটেম, ঠিক আছে। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এইখানে একটা ইয়ে নিতে পারো, সেকেন্ড একটা প্যারামিটার নিতে পারো। ওই যে লোড ডাটা যে ফাংশনটা বানাইছো না, জি ভাই। ওইখানে হচ্ছে তোমার সেকেন্ড একটা প্যারামিটার নাও ওই ফাংশনটার উপরেই। এইখানে না, ফাংশনটা বানাইছে কোথায়? ফাংশন লোড ডাটা, উপরে, একদম উপরে। যেখানে এটা হ্যাঁ, কি করে? সেকেন্ড একটা প্যারামিটার দাও। এটা এখানেই?
হ্যাঁ, এটা ফার্স্ট প্যারামিটার না, সেকেন্ড প্যারামিটার। প্যারামিটার কেমনে দিতে হয়? কমা দিয়ে দিতে হয় জাভাস্ক্রিপ্টে। ইউআরএল এর পরে একটা কমা দিয়ে সেকেন্ড প্যারামিটার দিতে হবে। এখানে এখানে ধরো হচ্ছে তোমার রিসেট দাও, রিসেট নামে কিছু একটা লেখো, রিসেট ইকুয়াল ফলস দিয়ে দাও। এখন যেটা করো, ওই ফাংশনের ভিতরে এসে ফেচ করার আগে তোমার রিসেট কল করো। ফাংশনের ভিতরে ফেচের আগে রিসেট ট্রু করে দাও, ফেচের আগে। আচ্ছা, এখানে এটার আগে হ্যাঁ। এটার আগে। এটা আমি করে দিব না পরে, সমস্যা নেই। এখানে তোমার যেটা হয়েছে যে তুমি যখন সার্চ করতেছো একই মেথড কল করছো তো বারবার, আমরা রিসেটের সময় বা সার্চ কোয়েরি করার সময় আমরা হচ্ছে আগে পুরা এইচটিএমএলটাকে এমটি করে নিই, তারপরে হচ্ছে তোমার এই সার্চের যে ভ্যালুটা সেটা দেই, কিন্তু তোমার এখানে এমটি করতেছো না। রিসেট ট্রু দিলেই হবে না, এখানে একটা কন্ডিশন দিয়ে নিতে হবে যে যদি হচ্ছে তোমার রিসেট মানে কন্ডিশন হবে এরকম যে রিসেট যদি ট্রু হয় তাহলে অল প্রোডাক্টসটা এমটি করে দিবে। if এখানে ইফ কন্ডিশন দিতে হবে ভাই। ইফ কন্ডিশন দিতে হবে। রিসেট রিসেট ইকুয়াল বাদ যাবে তখন, ইফ কন্ডিশন তো ইকুয়ালের পরে হবে না। রিসেট রিসেট স্পেলিং ভুল হয়েছে, শুধু রিসেট রাখো, আর কিচ্ছু করা লাগবে না, ইকুয়াল টিকুয়াল কিচ্ছু দেওয়া লাগবে না, জাস্ট ইফ কন্ডিশন শেষ করে দাও। কন্ডিশন শেষ করে ট্রু দিতে হবে তো, এমটি করে দিতে হবে তো। ব্লক দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কন্ডিশনের ব্লক লেখো। সেমিকোলন বাদ দাও, জাভাস্ক্রিপ্টে এমনি সেমিকোলন হয় না। ওকে, এখন ভিতরে অল প্রোডাক্টস ইকুয়াল 0 দিয়ে দাও, এমটি স্ট্রিং দিয়ে দাও। আর এই লোড ডাটা যেখানে যে সার্চের এখানে কল করছো না, জি ভাই। এখানে সেকেন্ড প্যারামিটারে ট্রু পাঠায় দাও। ডাটা এইখানে হ্যাঁ, এখানে কমা দিয়ে এখানে ট্রু করে না দেবেন। এখানে না, আমার নিচে এই যে সার্চের ভিতরে। সার্চের ভিতরে লোড ডাটা হুম, আগে এমটি করে নিবে। এখন এপি কলও দুইবার হচ্ছে কিনা এটাও দেখা লাগবে, যাই হোক আগে চেক করে দেখো। নেটওয়ার্ক ট্যাবটা ওপেন রাখো, এখন রিপিট নেটওয়ার্ক ট্যাবটা আচ্ছা। ওপেন করে দাও, নেটওয়ার্কে যাও, রেসপন্সিভ মোড অফ করে দাও। ওকে, আবার কিছু একটা লেখো। কিছু দেওয়ার আগে একটু ক্লিন করে নিও, মানে এই টার্মিনালটা ক্লিন করে নিও, এই নেটওয়ার্ক ট্যাবটা। হ্যাঁ, এখানে যে লেফট সাইডে একদম উপরে তার একটু নিচে এখানে ডিসেবল এর জায়গা, এটাতে ক্লিক করো। যেমন সার্চ কোয়েরি দুইবার চলতেছে, এই যে দেখো সার্চ দুইবার কল হয়েছে কিন্তু। So, ভাইয়া মেবি হচ্ছে ওখানে যে এলসে যেটা দিছে ওটা হচ্ছে কাজ করতেছে। সার্চ কোয়েরি দুইবার কল হচ্ছে, একবার 304 স্ট্যাটাস আর একবার হচ্ছে 200। 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 304 স্ট্যাটাস আর একবার হচ্ছে 200।
কোডে যাও তো। ইলস এটাতে কাজ করবে না, আর যে কোনো একটা কাজ করবে। হ্যাঁ, তো তুমি লোড ডাটা আপাতত অফ করে দাও তো। এই এটা এটা না, উপরেরটা অফ করে দাও। এটা না না, এই ইফ কন্ডিশনের ভিতরে যেটা, তার নিচে। এটা এটা অফ করে দাও, কমেন্ট করে দাও। ওকে, ক্লিয়ার করে এখন ক্লিয়ার করে নিও একটু টার্মিনালটা। এই হ্যাঁ, টার্মিনাল কি নেটওয়ার্ক ট্যাবটা ক্লিয়ার করে নিয়ে এখন তো। তুমি কি ইন্টার দিছো? তুমি কি ইন্টার দিচ্ছ? হুম ইন্টার দিবা কেন? আহ, ইন্টার দিলে তো দুইবার কল হবেই। ইন্টার তো দেওয়া যাবে না, এটা প্রিভেন্ট ডিফল্ট করে দিতে হবে। ইন্টার দিলে কি হবে, যে তোমার এই যে কিওয়ার্ডের একবার কল হচ্ছে, আবার ইন্টারের পরে আরেকবার কল হচ্ছে। কোডে যাও। কোডে গিয়ে এই যে এইখানে এই যে প্রিভেন্ট ডিফল্ট তো তোমার করাই আছে, ইন্টার দেওয়া লাগবে কেন তাইলে? কি অ্যাপে উম, ইন্টার ছাড়া তো রিকোয়েস্ট সেন্ড হবে, তাই না? স্যার তো মনে হয় আসতেছে না। ভাইয়া ওইখানে হচ্ছে কি প্রেস করে হচ্ছে তোলেন, যেমন আইফোন অথবা এরকম কি প্রেস করে তোলেন অ্যাপল? কি অ্যাপ দিয়ে হবে, আমরা কালকে কি অ্যাপ দিয়ে করছিলাম না? হ্যাঁ, তাহলে এটা ডিসেবল করে দাও, আবার ওই কোন নেটওয়ার্ক ট্যাবটা ক্লিয়ার করো। ওকে, আর এই যে ফেচ এক্সএসআর, এই যে এখানে দেখো যে অল ডক ফেচ এক্সএসআর এরকম ট্যাব আছে, ঠিক না? এখান থেকে ফেচ এক্সএসআর এটাকে সিলেক্ট করো। হ্যাঁ, করে তোমার উপরে যে ইউআরএলটা সেটা index.html এ নিয়ে যাও, সার্চ থেকে মুভ করো। এবারে ইন্টার দিবা না, ইন্টার দাও, এখন ক্লিক করো। পেজে তো দাও না এখনো। হুম, এবার কিছু একটা দিয়ে সার্চ করো, কিন্তু ইন্টার দিবা না। হুম, তোমার এখানে কি অ্যাপ কাজ করতেছে না, কনসোল চেক করো, কোনো এরর আছে? কোনো এরর তো দেখাচ্ছে না। তোমার কই, সার্চের ফিল্ড কই, সার্চের ফিল্ডে যাও। তোমার এখানে কি অ্যাপ কাজ করতেছে না, সার্চ ফিল্ড কোথায় আছে? কোডের মধ্যে যাও, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে ইনপুট ফিল্ড, এই আইডিটা কি নিছিলা সার্চের মধ্যে? ইনপুট ফিল্ড হুম, তো এটা নিয়ে স্পেলিং ঠিক আছে দেখো তো। স্পেলিং ঠিক আছে। ঠিক আছে না? ওকে, ফর্ম টাইপ টেক্সট নেম সার্চ, তাহলে তো কি অ্যাপ হওয়া উচিত? ইনপুট ফিল্ডের আইডি, ওকে, স্ক্রিপ্ট ডট জেএস, ওকে, স্ক্রিপ্টের মধ্যে যাই তাইলে। আবার আবার তোমারটা তো আবার ক্যাশ ধরে রাখে নাই তো। হতে পারে ক্যাশ ইস্যু। অন্য ব্রাউজারে দেখতে পারেন। এলিমেন্ট বাই আইডি, আইডিভেন লিসেনার কি অ্যাপ? আচ্ছা, লোড ডাটা তো আমরা অফ করে দিছি তাই না, এই জন্য মনে হয় রিকোয়েস্ট যায়নি, এটাকে অন করে দাও তো। হুম এবার দেখো তো লোড ডাটা। এখন সার্চ করবো ভাই। সার্চ করো, এই যে সার্চ হচ্ছে তো। এখন মনে হয় ঠিক আছে। এখন ইন্টার ছাড়াই এবং হচ্ছে একই পড়া দেখা যায় রিপিট হচ্ছে না। কাজ করতেছে। ওকে,
তোমার ইস্যু ছিল যে HTML এর যে ইস্যুটা, ওইটাই ট্রু ফলস এর কারণে এটা আবার হচ্ছে তোমার রিসেট হয়ে যাচ্ছে। হুম। কিন্তু তুমি যে ইন্টার দিতেছিলা এই জন্য সেম রিকোয়েস্টটা আবার পাঠাচ্ছে। ইন্টার দেওয়ার কারণে। হুম, ইন্টার দেওয়া যাবে না এখানে। তারপরে ফারহান, হ্যাঁ ভাইয়া, কি অবস্থা? করছি ভাইয়া এটা। তুমি তো গতকালকেই দেখাইছিলা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। শাকিলের কি অবস্থা? ভাই আমি করতে পারি না এখন। ওকে ভাইয়া, একটু কইরো, আচ্ছা ভাই, আজকে করে দেবনি। কইরো আমাকে সাবমিট কইরো আর কি। যে যে করো নাই আমাকে কিটের লিংক দিয়ে দিও, আমরা একটু আগাই সামনের দিকে। হ্যাঁ, অনেক কিছু বাকি আছে এখনো। আমি এখানে লিস্ট করতেছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে তোমরা যদি মানে প্রপারলি অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসতে, তাহলে আমাকে ধরে ধরে জিজ্ঞাসা করা লাগতো না। হ্যাঁ, 10 থেকে 15 মিনিট 20 মিনিটের ভিতরে আমার এটা চেক করা হয়ে যেত। আর যদি চেক না করি তাহলে আসলে ক্লাস নিয়ে কোনো লাভ নাই। আলটিমেটলি কোর্স শেষ হয়ে যাবে, কিন্তু কেউ কাজ করতে পারবে না। কি বলো সবুজ? হ্যাঁ ভাই। সো সবাই এটা একটু সিরিয়াসলি নিব এবং অ্যাসাইনমেন্ট জমা দিব। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবা, যেমন ওই যে সবুজ, তারপরে হচ্ছে রাকিব। প্রবলেম হইলে প্রবলেম ফিক্স করতে গেলে আরো অনেক কিছু শেখা যায়। ঠিক আছে, প্রবলেম হওয়া তো ভালো। আমাদের সারাদিন প্রবলেম নিয়েই কাজ করা লাগে। মানে প্রোগ্রামারদের কাজই হচ্ছে তোমার প্রবলেম সলভ করা। তো প্রবলেম হওয়া মানে তোমার খুশি হওয়া উচিত। এরর আসলেই প্রোগ্রামারদের খুশি। হ্যাঁ, যত বেশি এরর আসবে তোমার চাকরি ততদিন টিকে থাকবে। এরর নাই, তোমার চাকরি থাকবে না, কারণ বাকি সব এআই করে দিবে। এআই যদি এরর ফ্রি কোড লিখে, তাহলে আমাদের আর দরকার আছে? না, ওকে, ঠিক আছে। দেখো, আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। ওকে, আমরা হচ্ছে W3 Schools থেকে jQuery শিখতেছিলাম। jQueryর জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। jQueryটা মানে ওয়ার্ডপ্রেসের সাথে খুবই ভালোভাবে যায় আর কি। সো এতদিন পরেও jQuery শেখার, jQuery তো অনেক বছর হয়ে গেছে, এখন মোটামুটি আউটডেটও বলা যায়, মানে আউটডেটেড বলা যায়। কিন্তু যখন আমরা ওয়ার্ডপ্রেসের কথা চিন্তা করি, তখন ওয়ার্ডপ্রেসের সাথে jQueryটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে বা অন্য কোথাও ফ্রন্ট এন্ডে তো রিঅ্যাক্ট ইউজ করা খুবই ঝামেলার। jQueryটা অনেক ভালো ইউজ হয়। ইভেন এখনো স্টিল যে নতুন নতুন থিম বা প্লাগইন গুলো আসে, হ্যাঁ, প্লাগইনে রিঅ্যাক্ট ইউজ হয়, কিন্তু থিম গুলোতে দেখা যাবে অধিকাংশ সময় jQuery ইউজ হয়। যেগুলো হচ্ছে তোমার মনে করো ক্লায়েন্ট ওরিয়েন্টেড জিনিস, যে ক্লায়েন্ট দেওয়া লাগবে বা হচ্ছে ক্লায়েন্টকে সাবমিট করতে হবে, এই টাইপের জিনিসগুলোতে jQuery ইউজ হয়। কিন্তু যদি কেউ প্রোডাক্ট বানায় বা নতুন কোনো প্রোডাক্ট তৈরি করে, প্লাগইন বা প্লাগইনেই নরমালি নতুন কোনো প্লাগইন যদি তৈরি করে, অনেক সুন্দরভাবে তৈরি করতে চায় অ্যাজ এ প্রোডাক্ট, তখন হচ্ছে তারা এখানে রিঅ্যাক্ট জেএস ইউজ করে। হ্যাঁ, বা হচ্ছে ভিউ জেএস ইউজ করে অনেকে। ভাইয়া আমার একটা প্রজেক্টে রিয়্যাক্ট এর প্রয়োজন পড়ছিল, কিন্তু আমি ওটাতে রিয়্যাক্ট অ্যাড করতে পারি নাই। তো মানে রিয়্যাক্ট আমাদের যে আমরা যে ওয়ার্ডপ্রেস এর সাইট গুলো করি, হুম, ওটাতে আমরা রিয়্যাক্ট কিভাবে করব, অ্যাড করব? আচ্ছা, এটা কি মানে ফ্রন্ট এন্ডের কথা বলতেছো? হ্যাঁ, ফ্রন্ট এন্ডের। আচ্ছা, এখন রিয়্যাক্ট চাইলে হচ্ছে তোমার ফ্রন্ট এন্ডে রিয়্যাক্ট অ্যাড করা যাবে, ফুল ওয়েবসাইটের জন্য না। হ্যাঁ, এটা হচ্ছে হুম। তোমার সিঙ্গেল একটা পার্টের জন্য হবে শুধু। হ্যাঁ, হয়তোবা তুমি তোমার ওয়েবসাইটে তো অনেকগুলো সেকশন থাকে বা অনেকগুলো পার্ট থাকে, এর মধ্যে স্পেসিফিক কোনো একটা পার্টের জন্য তুমি রিঅ্যাক্ট জেএস অ্যাড করবা। এইটা একটা প্রসেস হইতে পারে ওয়ার্ডপ্রেস এর ভিতরে থেকে। আর একটা প্রসেস হইতে পারে হেডলেস হিসেবে ওয়ার্ডপ্রেস কে ইউজ করা। ঠিক আছে, এখন হেডলেস জিনিসটা কি, হেডলেস সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে?
না ভাইয়া। ওকে, হেডলেস জিনিসটা হচ্ছে যে এই যে আমরা যে সিএমএস গুলা ইউজ করি, খুবই রিসেন্ট মানে খুবই পপুলার একটা টার্ম, হেডলেস সিএমএস। হ্যাঁ, হেডলেস মানে আবার ওই মাথাবিহীন, মানে মাথাবিহীন এরকম না। জিনিসটা হচ্ছে যে তুমি ওয়ার্ডপ্রেস কে অ্যাজ এ ব্যাকএন্ড ইউজ করবা, ওয়ার্ডপ্রেস এর কোনো ফ্রন্ট এন্ড পার্ট থাকবে না। ঠিক আছে, মানে ধরো এরকম, ড্যাশবোর্ড থাকবে। ধরো ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ড আছে শুধু, কিন্তু এর কোনো ফ্রন্ট এন্ড নাই, কোনো থিম অ্যাড করা নাই, কোনো কিছু করা নাই, জাস্ট ব্যাক এন্ড আছে। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে হেডলেস সিএমএস এর কনসেপ্ট, যে ওয়ার্ডপ্রেস এর ব্যাক এন্ড আছে। এখন কথা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এর ব্যাক এন্ডের ডাটা তাইলে আমি কিভাবে অ্যাক্সেস করব ফ্রন্ট এন্ডে বা রিঅ্যাক্ট জেএস একটা প্রজেক্টে? আমরা কিন্তু এটাই দেখতেছি, আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস এর ডাটাকে অ্যাক্সেস করতে পারি একটা এইচটিএমএল সাইটেও। দেখতেছি না কিভাবে করি, এপিআই। এপিআই কল করে। তার মানে হেডলেস সিএমএস এর কনসেপ্টে যদি আমি যাই, রিঅ্যাক্ট জেএস একটা ফ্রন্ট এন্ড সেট আপ করা থাকবে, এবং রিঅ্যাক্ট জেএস এ যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো এপিআই এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ড থেকে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে এটার একটা প্রসেস, বাট একটু কমপ্লেক্স, সবকিছু মেনটেন করা অনেক কঠিন হয়। এটা হইতে পারে। আর সেকেন্ড আরেকটা অপশন হইতে পারে ওই যে যেটা বললাম, স্পেসিফিক কোন একটা পেজের কোন একটা সেকশন বা ফুল পেজও হইতে পারে, কিন্তু প্রত্যেকটা পেজ এরকম হবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। মনে বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, প্রত্যেকটা পেজ কেন হবে না এটার একটা রিজন আছে। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যেভাবে হচ্ছে তোমার নেভিগেশন হ্যান্ডেল করে বা মেনু গুলা হ্যান্ডেল করে, পেজ নেভিগেশন গুলো হ্যান্ডেল করে। যে ধরো আমি একটা পেজ বানাইলাম, পেজটা মেনুতে চলে আসলো, হ্যাঁ, ওই পেজে আমি ক্লিক করলে পেজে চলে যাবে, ঠিক না? এই যে পেজে ক্লিক করলাম, করে পেজ রিলোড ছাড়া ওই পেজে চলে গিয়ে ওই পেজের কন্টেন্ট নিয়ে আসবে, এটা পসিবল না ওয়ার্ডপ্রেসে, কারণ ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেম ওইভাবে বানাই নাই জিনিসটাকে। ঠিক আছে, আমি তো একটা সেকশনে না করে পুরা একটা পেজে দিতে পারবো না? হ্যাঁ, পুরা পেজে দিতে পারবো। আচ্ছা, কতটুকু হইলেই যথেষ্ট? পুরো পেজে দিতে পারবো, কিন্তু তোমার মাল্টিপল পেজে একটু টাফ হবে, মাল্টিপল পেজে দেওয়া একটু কঠিন হবে। যদি একটা সিঙ্গেল পেজ হয় যে না আমার এই একটাই পেজ এবং এই পেজের ফুল পেজটাকে আমি রিঅ্যাক্টে বানাবো, হুম, তাহলে এটা হইতে পারে। সেক্ষেত্রে আমার হচ্ছে স্পেসিফিক ভাবে মানে বেশি লিখতে হবে আর কি, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা করে রিয়াক্ট দিতে হবে। প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা করে, না আলাদা না করলেও চলে, কিন্তু তারপরেও আর কি তোমার হচ্ছে কনফিগারেশনটা একটু কমপ্লেক্স আছে এখানে। ওয়েব প্যাকের মোটামুটি ভালো লেভেলের কনফিগারেশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, রিঅ্যাক্ট জেএস আসলে কাজ করে কিভাবে? রিঅ্যাক্ট জেএস স্পেসিফিক একটা ডিভ ধরে কাজ করে। হ্যাঁ, যে ধরো তোমার একটা ডিভ আছে, ডিভের একটা আইডি দেওয়া আছে, রিঅ্যাক্ট জেএস ওই আইডির ভিতরে তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারবে, এর বাইরে কিছু করতে পারবে না। ঠিক আছে, রিঅ্যাক্ট জেএস এর কাজের প্রসেসটা হচ্ছে এরকম, যে কোনো একটা রিঅ্যাক্ট জেএস এ কাজ করতে গেলে কোনো একটা আইডি কে তোমাকে চিনিয়ে দিতে হবে, যে আমি এই আইডির ভিতরে আমি এই টাইপের রিঅ্যাক্ট জেএস এর এই টাইপের জিনিসপত্রগুলো অ্যাড করব। স্পেসিফিক একটা আইডি থাকতে হবে। সো তুমি যেই পেজের জন্য রিঅ্যাক্ট জেএস অ্যাড করবা, ওই পেজের একটা আইডি দিয়ে নিবা, এবং ওই আইডির ভিতরে তুমি যদি রিঅ্যাক্ট জেএস এর ওই কোডগুলোকে কম্পাইল করার পরে যে জেএসটা বিল্ড হচ্ছে, ওই জেএসটাকে যদি এনভিউ করে দাও তাহলেই কাজ করবে। ওকে, জি, বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে। এখন তাহলে আমরা হচ্ছে হাইট শো দেখছিলাম, পেইডও দেখছিলাম, ঠিক না? স্লাইড দেখি নাই। আমরা এখান থেকে হচ্ছে এগুলা দেখছি, সিলেক্টর দেখছি, ইভেন্টস দেখছি, হাইট শো দেখছি, ফেড দেখছি। ওকে, এখন হচ্ছে স্লাইড এবং এনিমেট, স্টপ, কলব্যাক, চেইনিং, এই জিনিসগুলো একটু দেখি। আমি হচ্ছে একটু প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি, ভলিউম, স্ক্রিন দেখা যায়?
জি ভাইয়া। ওকে, jQuery ভিতরে index.html এ গেলাম, যাওয়ার পরে এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করে ওপেন করে নিলাম। এখানে অনেক কিছু ছিল, আমরা লাস্ট লাইন স্ক্রল পর্যন্ত দেখছিলাম, তাই না? জি ভাইয়া। ওকে, আমি এখানে আরেকটা HTML নেই, সেটা হচ্ছে second.html নিলাম ধরো, এবং এখানেও HTML এর একটা সিনট্যাক্স দিয়ে নিলাম, h2 একটা দিয়ে দিই, এবং এটাকে ওপেন করে নিচ্ছে। ওকে, এবং এখানে আরেকটা জেএস ফাইল করে নেই, নাকি এটাতেই করি, জেএস এ যদিও বা বেশি কোড নাই এখানে, আমাদের জাস্ট 2-3 লাইনের কোড আছে, এটাকে আপাতত কমেন্ট করে রাখতেছি। এবং second.js এর ভিতরে আমি হচ্ছে ওইটাকে লোড করাই দিব, ঠিক আছে, script.js। ওকে, এখন আমি যদি এখানে কিছু একটা অ্যালার্ট করি, তাহলে আমার এই অ্যালার্টটা চলে আসলো। Cool। আচ্ছা, এখানে যদি আমরা আসলে স্লাইড জিনিসটা দেখি, আসলে স্লাইডটা কি, হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া, জি দেখা ভাইয়া। যাইতেছে। ওকে, এখানে দেখো, যখন আমি ক্লিক করব তখন হচ্ছে একটা অ্যানিমেশন হচ্ছে, এখানে একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা অ্যানিমেট হচ্ছে, একবার ক্লিক করলে স্লাইড আপ হচ্ছে আর একবার ক্লিক করলে স্লাইড ডাউন হচ্ছে, ঠিক আছে? ওকে, মানে আমরা এক্সপ্যান্ড চাইলে, হ্যাঁ বলতেছি যে একবার এক্সপ্যান্ড হচ্ছে আবার হচ্ছে ক্লোজ হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ওই যে অ্যাকর্ডিয়ন টাইপের কিছু জিনিসপত্র আমরা চাইলে এটা দিয়ে বানাইতে পারি, ঠিক আছে? জি ভাইয়া। টোকোলা খুবই সিম্পল, 2-1 লাইন জেএস দিয়েই এটা করে ফেলা যায়, যে তোমার হচ্ছে ক্লিক করলে এটা হচ্ছে স্লাইড ডাউন হবে, আবার ক্লিক করলে স্লাইড আপ হবে। ওকে, আচ্ছা, এখানে কি করা লাগছে এটার জন্য? প্রথমে এই যে একটা বাটন ক্লিক করব, ঠিক না, এই বাটনটা নিতে হবে আমাকে, এবং তারপরে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমার একটা ডিভ থাকবে, এবং এই ডিভের ভিতরে হচ্ছে আমার যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো থাকবে, এবং সেটাকে আমি যদি স্লাইড ডাউন করতে চাই স্লাইড ডাউন করব, যদি আপ করতে চাই তাহলে আপ করব, এবং যদি দুইটাই করতে চাই তাহলে কি করা লাগবে? স্লাইড টগল, ঠিক না? আমরা টগল ইভেন্ট প্রবল। আগেও দেখছি, টগল দিলে কি করবে? আপ ডাউন দুইটাই কাজ করবে, যখন যদি আপ অবস্থায় থাকে তাহলে ডাউনের কাজ করবে, আর যদি ডাউন অবস্থায় থাকে তাহলে আপের কাজ করবে। হ্যাঁ, এটা হচ্ছে টগলের কাজ। সো আমরা এখন যদি এরকম করি যে ধরো এখানে একটা বাটন নেই, বাকি সব ফাইলগুলোকে রিমুভ করে দেই, দিয়ে এখানে হচ্ছে আমি একটা বাটন নিলাম, এবং বাটনের নাম দিব হচ্ছে স্লাইড টগল, এবং এর ভিতরে হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে কপি করে নিয়ে আসি একটা HTML পার্টকে, এবং এটার একটা আইডি দিয়ে দেই, আইডি দিলাম হচ্ছে ধরো প্যানেল, এবং এই বাটনের একটা আইডি দিয়ে দেই এখানে, স্লাইড টগল BTN, ঠিক আছে? ওকে, এখন তাহলে আমাদের কোড কিরকম হবে? যদি আমি ক্লিক করি, কোথায় ক্লিক করি? স্লাইড টগল BTN এ আমি ক্লিক করি, তাহলে একটা কলব্যাক ফাংশন কল হবে, ঠিক না? জি। তারপরে আমাদের যে প্যানেলটা থাকবে, এই প্যানেলটা হচ্ছে তোমার স্লাইড টগল হবে, দ্যাটস ইট, 2 লাইনের জাভাস্ক্রিপ্ট কোড। প্যানেলটা কি হবে? স্লাইড, এবং এখানে একটা ডিউরেশন দিয়ে দিতে পারি যে কতক্ষণ সময় ধরে এই জিনিসটা চলতে থাকবে, যেমন ফেডের ক্ষেত্রে আমরা দিয়েছিলাম, এটা 1 সেকেন্ডের একটা ডিউরেশন দিলাম, এটা হচ্ছে মিলি সেকেন্ডে ফরম্যাটে দেওয়া, 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। এখন যদি আমরা এখানে দেখি, দেখুন
আরে ক্লিক করছে, কিছু হচ্ছে না। ভাই এইচটিএমএল এর সাথে জেএস কানেক্ট করা নাই নাকি? ডলার ইজ নট ডিফাইন্ড। এখানে এইচটিএমএল এর সাথে জেএস কানেক্ট ঠিকই করা আছে, কিন্তু আমরা এখানে jQuery স্ক্রিপ্টটা নেই নাই। jQuery স্ক্রিপ্ট না নিলে তো jQuery কাজ করবে না। সো এই jQuery স্ক্রিপ্টটা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম। ওকে, এই যে দেখো, সিম্পল না জিনিসগুলা? খুবই সিম্পল। আপ ডাউনের জন্য কি করা লাগবে সেটা তো বুঝতেই পারতেছো। একবার আপ একবার ডাউন, একবার ডাউন, আলাদা আলাদা। দেখাইলাম না, শেষ। এখানে আর তেমন কিছু নাই, স্লাইড আপ স্লাইড ডাউন। এরপরে হচ্ছে এনিমেট। দেখছো কত সুন্দর একটা জিনিস। জি এইখানে যে ভাইয়া। কুড়ি লেখাটা ছিল এটা সরে গিয়ে এইদিকে গেছে এবং যে কুড়িটা বড় হয়ে গেছে, ঠিক না? হুম। ভাইয়া। ওকে, এনিমেট হচ্ছে মানে ঠিক সেম আগের গুলার মতোই, কিন্তু এনিমেট জিনিসটাতে আমরা বেশ কিছু জিনিস অ্যাড করতে পারি। মানে এনিমেটের যে অপশন গুলো আছে, কি কি অপশন অ্যাড করতে পারি সেটার অবশ্যই এখানে একটা লিস্ট থাকবে, যে এনিমেটে আমরা কি কি করতে পারি। আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে তোমার এনিমেটের মধ্যে আমরা সিএসএস গুলা ইউজ করতে পারবো। হ্যাঁ, যে সিএসএস গুলো আমরা ইউজ করি সেগুলো ইউজ করতে পারবো। এই যে এখানে লেখা আছে, it is possible to manipulate all css properties with the animate method। তার মানে animate মেথডের মধ্যে আমরা যে কোনো css প্রপার্টিকে মডিফাই করে ফেলতে পারবো। মনে করো সিএসএস এর প্রপার্টি আগে এক অবস্থায় ছিল, সেটাকে আমরা চেঞ্জ করে অন্য অবস্থাতে ট্রান্সফার করে দিব। ঠিক আছে? আচ্ছা, এই এক্সাম্পলটা থেকে যদি আমরা দেখি যে এই এক্সাম্পলটাতে, ধরো এই এক্সাম্পলটা যদি আমি বলি, এটা করানোর জন্য আমাদের সিএসএস এর কি কি চেঞ্জ করা লাগতো বা লাগতে পারে, একটু এনিমেট করলে তো বোঝা যাবে, তাই না? জি। স্টার্ট করলাম, কি হয়েছে? প্রথমে যেটা হয়েছে যে তোমার ডিপিআর এই বক্সটা সরে গেছে, সরে গেছে, সরে গিয়ে যে কুয়েরি লেখাটা আগে ছোট ছিল এটা কি হয়েছে, টেক্সটটা বড় হইছে। টেক্সটটা বড় হয়েছে। তার মানে আমার শুরুতে যদি এরকম একটা ডিভ থাকে এবং হচ্ছে এর ভিতরে যদি কোনো একটা টেক্সট থাকে, আমি টেক্সটের কি করব, ফন্ট সাইজ বাড়ায় দিব, আর হচ্ছে বক্সটাকে সরাই দিব, লেফট থেকে সরাই দিব, ঠিক না? জি। জি ভাইয়া। এই জিনিসটাই করা হয়েছে। সো এই জিনিসটা আমরা একটু ট্রাই করে দেখি। এনিমেটের জন্য আমি হচ্ছে একটু সেপারেট একটা জেএস করে নেই। এবং এইখানে হচ্ছে তোমার এটাকে কমেন্ট করে রাখতেছি, animate.js টাকে লিংক আপ করাইলাম। ঠিক আছে, আর একটু জুম করে। এখন তাহলে আমরা যেটা করব, শুরুতে আমাদের HTML একটু মার্কআপ দরকার, ঠিক না? জি। HTML এর মার্কআপ তো তোমরা সুন্দরভাবেই পারো। তো আমি এটার নিচে আর একটা div নিচ্ছি, হ্যাঁ, এবং div এর একটা ধরো আইডি দিয়ে দিচ্ছি। আইডি দিয়ে দিলাম হচ্ছে animate me, এবং হচ্ছে এর উপরে একটা বাটন দিয়ে দিলাম, বাটনের নাম দিলাম ক্লিক টু অ্যানিমেট। তারপরে হচ্ছে এর ভিতরে হচ্ছে ডিভটা আপাতত এমটি রাখলাম, এবং ডিভটার কিছু স্টাইল লিখি এখানে, সিএসএস এ ইন্টারনাল স্টাইল লিখি এখানে। ডিভটা ধরো হচ্ছে তোমার স্টাইল উইথ দিতে পারি, আমি একটা উইথ দিলাম ধরো হচ্ছে 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ধরো তোমার দিয়ে দিলাম। আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট করতাম, একটা কল আসছে।
হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। ওকে, এখানে একটা ডিপ নিছি, ঠিক না? সুন্দর একটা কালার। ভাইয়া শুনতে পাইতেছি না এখন আপনাকে। ওকে, আমি যখন এটাতে ক্লিক করব তখন এটাকে আমি চাচ্ছি যে মুভ করে এই সাইডে নিয়ে আসবো, ঠিক আছে? Yeah. ওকে, কিভাবে করতে পারি? অ্যানিমেট সিএসএস ইউজ করে তার সাথে প্রথমে বাটনটাতে ক্লিক করতে হবে, ঠিক না? জি ভাই, আগে বাটন ক্লিক করব, পরে হচ্ছে ডলার হ্যাশ দিয়ে সিলেক্টর। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে ডলারের পরিবর্তে আমরা চাইলে jQuery-ও ইউজ করতে পারি এই রকম ভাবে, ঠিক আছে? জি এবং ভাইয়া। এটাই কনভিনিয়েন্ট ওয়ে, বাট ডলার শর্টকাট ওয়ে। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে কি ধরবো? ক্লিক ইভেন্ট ধরবো, ঠিক না? জি ভাইয়া, ক্লিক ইভেন্ট। ক্লিকের মধ্যে আমরা হচ্ছে একটা ফাংশন বানাবো, কলব্যাক ফাংশন, এরকম ভাবে, ঠিক আছে? ওকে, এখন এই কলব্যাক ফাংশনের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে ডিভটা আছে, এই ডিভটাতে সিলেক্টরটা ধরতে হবে, এনিমেট মি, ঠিক না? জি ডলার দিয়ে হ্যাশ দিয়ে এনিমেট মি, এবং এটাকে আমরা কি করাবো? এনিমেট। এবং এনিমেটের ইয়েগুলো আমরা একটু দেখে নেই কিভাবে করায়। এনিমেটে যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে একটা অবজেক্ট দিতে হয়, ঠিক আছে? এবং জি অবজেক্টের ভিতরে হচ্ছে তোমার এই প্যারামিটার গুলা দিয়ে দিতে হয়, যেমন লেফট থেকে কতটুকু সরবে। এখানে দেখলে বোঝা যায় এদের সিনট্যাক্সটা কিরকম। ডট এনিমেটের পরে প্রথমে হচ্ছে একটা অবজেক্ট দিব, এবং অবজেক্টের ভিতরে আমাদের প্যারামিটার গুলা যাবে। সেকেন্ডটা হচ্ছে স্পিড। স্পিডের জন্য আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্লো এবং একটা হচ্ছে ফাস্ট অর মিলি সেকেন্ডস, তিনটা অপশন মেইনলি। আমরা চাইলে স্লো ইউজ করতে পারি, তাহলে স্লোলি এনিমেট হবে। ফাস্ট ইউজ করতে পারি, অথবা আমরা মিলি সেকেন্ড ফরম্যাটে এনিমেশনের ডিউরেশনটাও দিয়ে দিতে পারি। থার্ড প্যারামিটারে হচ্ছে কলব্যাক ফাংশন, ঠিক আছে? এই কলব্যাক ফাংশনে কি হবে? এই যে এনিমেশনটা শেষ হওয়ার পরে কি হবে সেটা আমরা এই কলব্যাকের ভিতরে দিতে পারি, ঠিক আছে? এখানে সুন্দরভাবে লেখা আছে, দেখো। The optional callback parameter is a function to be executed after the animation completes. তার মানে অ্যানিমেশনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে এই কলব্যাক ফাংশনটা কল হবে। ওকে, জি তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে এই এনিমেটের ভিতরে প্রথমে একটা অবজেক্ট দিয়ে নেব, এবং অবজেক্টের ভিতরে আমরা হচ্ছে লেফট থেকে কত পিক্সেল সরাবো বলো? দেন 200 অথবা 300। ওকে, 300 পিক্সেল সরাইলাম। এবং সেকেন্ড প্যারামিটারে কি দিতে হবে? স্পিড ফাস্ট অথবা স্লো এগুলা দিতে হবে। ফাস্ট অথবা স্লো অথবা মিলি সেকেন্ড ফরম্যাটে মিলি আমরা সেকেন্ড। চাইলে ভ্যালু দিতে পারি। আমি ধরো 2000 দিলাম, মানে 2000 মানে কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ড, দ্যাটস ইট। এটুকু রাখলেই আপাতত আমার জন্য হয়ে যাচ্ছে। আমি কলব্যাক ফাংশনটাতে পরে আসতেছি। ক্লিক করলাম, আচ্ছা কিছু হচ্ছে না। এটা মনে হয় এনিমেট কল করা হয়েছে কি এখান থেকে? কল তো করা হয়েছে, এনিমেটও করা হয়েছে। স্লাইড টগল বাটন কেন? এটা হচ্ছে বাটনের আইডিটা দেইনি।
অ্যানিমেট মি বাটন, এই বাটনটাকে আমার এখানে সিলেক্ট করা দিতে হবে, দিয়ে দিলাম। এখন যদি দেখি, ক্লিক করলাম, এখনো কিছু হচ্ছে না। ভাই বাটনের আইডি দুইটা ডিফারেন্ট, এনিমেট মি বাটন আর সেকেন্ডটা এটা একটা বাটন আর একটা হচ্ছে ডিপ। সমস্যা কি? আমি তো আইডি ধরে সিলেক্ট করছি। কনসোলে তো কোনো এররও দিচ্ছে না। আচ্ছা, ক্লিক হয়েছে কিনা সেটা আগে একটু চেক করে দেখি। অ্যালার্ট হচ্ছে কিন্তু অ্যানিমেট হচ্ছে না। সেই জিনিসটাই প্রথমে কপি করে নিয়ে যাই। ওকে, ভাইয়া এখানে যে সেকেন্ড প্যারামিটার যেটা দিছেন ওটা হচ্ছে বাদ দিয়ে দেন আপাতত। এর 200 যেটা আছে ওটা বাদ দিয়ে আমাদের ওটাই দেখেন, 2000 যেটা আছে। এটা মনে হয় সেকেন্ডস ফরম্যাটে হইতে পারে কি? ওইটাও তো কাজ করতেছে না। ক্লিক টু অ্যানিমেট। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু সিএসএস টা কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে? জি ভাইয়া, কিন্তু হচ্ছে অ্যাড হয়েছে কিন্তু ডিফটা কিন্তু মুভ করে নাই। ওকে, এটা মুভ না করার কারণটা কি? কারণটা হচ্ছে এই ডিফটাকে পজিশনিং করতে হবে। ডিপটার পজিশন দেওয়া হয় না, এই জন্য তো মুভ করতেছে না। এটা পজিশন করতে হবে অ্যাবসলিউট, এই যে এখন কাজ প্রথমে করতেছে। লেফট থেকে 0, এটা পজিশনিং করতে হবে। পজিশন দিতে হবে অ্যাবসলিউট এবং লেফট থেকে 0 জি, এখন কাজ করছে। দেখছো? ওকে, আমরা তাহলে এখন এই মিলি সেকেন্ডারি এটাও দিয়ে দিই। আমাদের আগের কোড ঠিকই ছিল কিন্তু আমরা পজিশনিং করাইছিলাম না। আচ্ছা, লেফট থেকে 0 না দিয়ে সামান্য একটু সরায় দেই, ধরো 10 পিক্সেল। কি সুন্দর লাগতেছে। আচ্ছা, জি ভাইয়া, আমি এরকম চাচ্ছি যে এখানে যাবে, যাওয়ার পরে আবার এই জায়গাতে ব্যাক চলে আসবে। এটা কিভাবে করবো বলো তো? এখন আবার হচ্ছে ওই ইয়ের ভিতরে দিতে হবে, আরেকটা দিতে হবে। কোথায়? এই যে এটা এই কোডের ভিতরে তখন রাইটে 0। তখন ওই টাইপের কিছু করতে হবে আর কি, যে এক ক্লিকেই হচ্ছে একবার না, যাবে আবার ব্যাক আসবে। হ্যাঁ, এক ক্লিকের আমার যাবে এবং ব্যাকেও চলে আসবে। কিভাবে করবো বলো? উম, এটা রিবেন ওকে, এখানে দুইটা ট্রিক্স আছে, দুইটা ভাবে এটা করা যেতে পারে। ভাইয়া ওই যে ওই অ্যানিমেট লেফট আছে, ওখানে আমরা রাইট করে ওই যে 250 পিক্সেল দিয়ে আমরা তো আবার ওই আগের জায়গায় ব্যাগ আনতে পারি ওটা কখন ব্যাক নিয়ে আসবো? ক্লিক করার মানে পর। ক্লিক করার পর যদি আমি আবার ব্যাক নিয়ে আসি তাহলে যাবে কখন? একবার তো প্রথম ওয়ান ক্লিকে গেল, তারপর দ্বিতীয় ক্লিক আমরা যখন করব তখন এটা ব্যাগ একটু আসবে। ক্লিক করবো না, আমি ক্লিক ছাড়া। টাইমার অ্যাড করে দিতে হবে। টাইমার একটা সলিউশন, সুন্দর কথা বলছে। আমরা এখানে একটা সেট টাইম আউট দিতে পারি। সেট টাইম আউটে এইটা কোডটা রান করবে 2 সেকেন্ড পরে, এবং ঠিক একই জিনিস এইটা কপি করে দিব এখানে, এবং আমাদের এখানে লেফট থেকে লেফটে 10 পিক্সেল। ঠিক আছে, এবং এটাও 2000 মিলি সেকেন্ড। ঠিক আছে, তার মানে যেটা হইলো যে প্রথমবার তো ক্লিক তো করলাম, হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কল হয়ে গেল, এবং এটা কত সেকেন্ড ধরে ডিলে করবে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড, এই কোডটা রান করবে কখন? ওই 2 সেকেন্ড পর। 2 সেকেন্ড পর। 2 সেকেন্ড পরে তখন আবার কি হবে?
আবার ও আবার এনিমেট হয়ে আবার লেফটে 10 পিক্সেলে চলে আসবে চলে আসবে এবং 2 এটা সেকেন্ড ডিউরেশনও 2 সেকেন্ড। 2 ঠিক আছে, সেকেন্ড এটা একটা সলিউশন। এই যে দেখছো, আবার ক্লিক করলাম। অথবা চাইলে এটা আমরা 3 সেকেন্ড পরেই করতে পারি, ওখানে যা 1 সেকেন্ড থাকলো। এটাও করা যেতে পারে। আচ্ছা, আমরা টাইম ডিলেটা একটু বাড়ায় দিয়ে দেখি তো। ও, বেশি ফাস্ট হয়ে গেছে। ওকে, এটা একটা সলিউশন, বাট এটা কোনো বেস্ট সলিউশন না। বেস্ট সলিউশনটা কি? বেস্ট সলিউশন হচ্ছে এখানে একটা কলব্যাক ফাংশন নিতে পারি আমরা। ঠিক আছে, একটু আগেই পড়ছি কলব্যাক ফাংশনটা কখন কল হয়? অ্যানিমেটেড এই পরে। অ্যানিমেশন হওয়ার পরে। সো এই অ্যানিমেশন হওয়ার পরে অ্যাগেইন আমরা হচ্ছে এটাকে এখানে দিয়ে দিতে পারি এবং এটা 2 সেকেন্ড ধরে চলবে। ঠিক আছে, জি ভাইয়া। দেখছো একই অ্যাকশন, বাট আর একটু ভাইয়া বেটার। এটা হচ্ছে চাইলে টাইম ডিলেটা হচ্ছে 3 সেকেন্ড পরে হচ্ছে, মানে 1 সেকেন্ড ওখানে থাকবে, এটা তো হচ্ছে টাইমারে করা যায়, এখানে কি করা যাবে? হুম, এখানে এখানে করতে পারবা, এখানে সেট টাইমার দিয়ে দিতে পারবা 1 সেকেন্ড। হ্যাঁ তাহলে তখন হচ্ছে, আর তোমার ওই ক্যালকুলেশনে যাওয়া লাগবে না। হ্যাঁ এখানে হচ্ছে, এখানে 3 সেকেন্ড দিতে হবে ভাইয়া নিচে। না, 3 সেকেন্ড না, 1 সেকেন্ড। ও কেন 3 সেকেন্ড বলো? এখানে আমি 1 সেকেন্ড ভাবছিলাম, থাকবে কারণ এই অ্যানিমেট হওয়ার পরেই তো এটা কল হচ্ছে, তাই না? ও হ্যাঁ, আর হচ্ছে সেট টাইমার হচ্ছে এখানে 3 সেকেন্ড দিয়ে দিতে হইতো। হ্যাঁ, যদি আমি আলাদা করে নিতাম তখন 3 সেকেন্ড দিতে হবে, কারণ তখন এই টাইমটা ক্যালকুলেট করে তারপরে বাড়াইতে হতো। এই কাজ করতে আমি ওইটার মতো হচ্ছে করছিলাম আর কি। ওকে, কারো কোনো কনফিউশন আছে? নাই। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, এটা দিয়ে আর একটু মানে এটাতে যেহেতু যে কোনো ধরনের সিএসএস অ্যাড করা পসিবল, এজন্য আমরা চাইলে যে কোনো ধরনের সিএসএস এখানে অ্যাড করতে পারি। সো আমরা চাই একটু ব্যাকগ্রাউন্ড কালার সহ যেন এটা একটু এনিমেট হয় এবং হচ্ছে একটু সুন্দরভাবে হয়, আর একটু বেটার চাই, তাই না? জি ভাইয়া, মানে যাওয়ার সময় এক কালার থাকলো, ফিরে আসার সময় অন্য কালার হয়ে আসলো। হ্যাঁ। সো এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে ধরো লেফট থেকে তো এতটুকু সরাইছি। সো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার কিন্তু অপশন এইরকম, মানে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার হবে না, এটা হচ্ছে ক্যামেল কেস বলে এই কেসটাকে। প্রথমটা হচ্ছে স্মল কেস এবং পরে বাকি যতগুলা হচ্ছে তোমার সেপারেট ওয়ার্ড থাকবে সেগুলো হচ্ছে বড় করে থাকবে এবং স্পেস ছাড়া। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে ধরো উম যাওয়ার সময় রেড এবং আসার সময় অ্যাগেইন আবার যে কালার ছিল সেই কালারে আবার মুভ করবে। ওকে, সো আগের কালার ছিল হ্যাশ ডিডিডি। রেড না দিয়ে এটাকে গ্রিন করে দেই, তাহলে চোখে লাগবে না। হইলো না তো ভাইয়া। ব্যাকগ্রাউন্ড কালার তো কাজ করলো না। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিয়ে দেখি তো। আচ্ছা ভাইয়া, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ক্যামেল অর্ডে দিয়ে স্পেস দিয়ে দেন তো। এইখানে কি আসতেছে দেখি। ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি আসেনি। আসে না এখানে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার যদি না আসে তাহলে কি কি সিএসএস সাপোর্ট করে এটা তো দেখতে হবে। তাহলে তো কালার, ওয়েটটা একটু মেনটেন করার ট্রাই করি। যে ধরো উইথ উইথটা আগে ছিল কত পিক্সেল? এটা হচ্ছে সিএসএস। 200 পিক্সেল। হুম, সো যখন এনিমেট হইতে থাকবে তখন এটাকে আমি 300 পিক্সেল করে দিলাম এবং হাইটও 300 পিক্সেল দিয়ে দিলাম। আবার ফিরে আসার সময় 200 পিক্সেলে ফিরে আসবে। সো ফিরে আসার সময় এটা আবার 200 পিক্সেল করে হবে। এটা কাজ করতেছে ঠিক না?
জি ভাইয়া, ওইখানে হচ্ছে কালার দিয়ে দেখতে পারেন যে কালার কাজ করে নাকি, না, ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে। কালার দিলে হবে না, কালার দিলে টেক্সটের কালার ধরে নিবে। ভাই শুধু ব্যাকগ্রাউন্ডে। শুধু শুধু ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড রেডি দিলাম আপাতত। না, শুধু ব্যাকগ্রাউন্ডও কাজ করতেছে না। আর এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে কোনো এক্সাম্পল দেয় না, এখন ব্যাকগ্রাউন্ড সাপোর্ট করে কিনা, আচ্ছা এটা পরে দেখা যাবে, সমস্যা নেই, আমাদের এত কনসার্ন নেই এগুলা নিয়ে। যেটা সাপোর্ট করে আমি সেটাই দিতে পারবো, এর বাইরে আমার কিছু করার না, ঠিক না? জি ভাইয়া। ওকে, সো এইটা হইলো। আমরা চাইলে এখানে আরেকটু ইন্টারেক্টিভ করতে পারি। কিরকম? যে ধরো আমি উইড হাইট বাড়াবো না, আমি যেটা করব সেটা হচ্ছে এখানে বর্ডার রেডিয়াস দিব। বর্ডার রেডিয়াস কাজ করে কিনা দেখি। বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম হচ্ছে ধরো 50%। হুম। আর যখন অ্যাগেইন আবার মুভ করে ফিরে আসবে তখন বর্ডার রেডিয়াস 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা কাজ করতেছে। ওকে, এখানে দেখো, আমরা যদি এরকম কিছু করতে চাই যে ধরো এখান থেকে এই পাশে মুভ করছে, তো আবার হচ্ছে তোমার টপ থেকে মুভ করে নিচে নামবে, হ্যাঁ, নিচে নেমে আবার লেফটে চলে যাবে এবং আবার এই পজিশনে আসবে, এরকম কিভাবে করা যেতে পারে? এটা এখন কল ব্যাকের ভিতরে হচ্ছে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, আমরা বর্ডার রেডিয়াসটা উঠায় দিই। সো বর্ডার রেডিয়াস উঠায় দিলাম। এখন এখানে হচ্ছে বটম, যখন ফিরে আসবে তখন বটম যাবে হচ্ছে 100 পিক্সেল অথবা 200 পিক্সেল। আচ্ছা, প্রথমে যখন এনিমেট হইলো তখন লেফট থেকে 250 পিক্সেল গেল, হ্যাঁ। আচ্ছা, এটাকে 50% করে দিই। আর হচ্ছে তোমার এই উইড হাইট গুলাকে একটু ছোট করে দেই, এটাকে ধরো 100 পিক্সেল করে দিলাম। ওকে, লেফট থেকে 50% সরাইলাম এবং এটা টাইম ডিলে দিলাম হচ্ছে ধরো 3 সেকেন্ড। এবং নেক্সট এটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে তোমার এটা শুধুমাত্র টপ থেকে মুভ করবে, টপ থেকে ধরো 600 পিক্সেল নিচে নামবে। ঠিক আছে, জি ভাইয়া। আবার এটার যখন শেষ হয়ে যাবে তখন এই ফাংশনটা কল হবে, ঠিক না? জি ভাইয়া। এরপরে যেটা হবে যে লেফট থেকে তোমার হচ্ছে অ্যাগেইন 0, কিন্তু তোমার টপ থেকে 600 পিক্সেল ওটা ঠিকই আছে, এবং ফাইনালে যখন এটা শেষ হয়ে যাবে তখন টপ থেকে 0 হয়ে যাবে। সবগুলোর ডিউরেশনই আমি 2 সেকেন্ড করে দিলাম। এটাকেও 2 করে দেই, তাহলে কনসিস্টেন্সি থাকবে। দেখো এখন কি হয়। টপে জিরো করা যাবে না হুম। ভাইয়া, টপে জিরো করা যাবে না, টপে জিরো করলে তাহলে সেই উপরে চলে যেতেছে। এটা আটকানোর একটা ওয়ে আছে, এটা হচ্ছে যে এর প্যারেন্ট একটা ডিপ নিতে পারি। এবং আইডি দিতে পারি অ্যানিমেট ট্র্যাপার, এবং এইটার সাথে এটা পজিশন রিলেটিভ করে দিতে পারি। ঠিক আছে,
জি ভাইয়া। ওকে, কিন্তু এখানে হচ্ছে তোমার টপ থেকে 200 অনেক বেশি চলে যাচ্ছে, ঠিক না? পিক্সেল দেন। এখানে 200 পিক্সেল দিয়ে দিলাম। সুন্দর না অ্যানিমেশন? জি ভাইয়া। ওকে, এই টাইপের যে কোয়েরি দিয়ে আমরা চাইলে ইজিলি এই টাইপের অ্যানিমেশন গুলো দিতে পারি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে অ্যানিমেশন স্টপ করে ফেলা যায়। হ্যাঁ, যে ধরো একটা বাটন দিলা, ওই বাটনটা দিয়ে বাটনে ক্লিক করলে অ্যানিমেশন স্টপ হয়ে যাবে, ঠিক আছে? যেখানে আছে ওইখানে থেমে যাবে, ধরেন স্টপ বাটনে ক্লিক করলাম, মাঝখানে এনিমেট হলে ওখানে স্টপ করলাম, ওখানে থেমে যাবে, এরকম হবে কি? হ্যাঁ, এইরকম। ধরো আমি অ্যানিমেট স্টপের জন্য আরেকটা বাটন নিয়ে নেই। বাটন নিলাম, বাটনের নাম দিলাম হচ্ছে স্টপ এবং আইডি দিয়ে দিলাম স্টপ বিটিএন। যদি আমি এটাতে ক্লিক করি, ক্লিক করলে এই যে এনিমেট মি, আগে যে ডিপটা আমরা ধরছিলাম না, ওই ডিপটাই হচ্ছে তোমার স্টপ হয়ে যাবে। এই যে দেখো, স্টপ করা দিচ্ছে ওরা। ওকে, এটা তো দেখা হইলো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কল ব্যাক। কল ব্যাকটা কি? এই কল মাত্র ব্যাক তো তো কল হচ্ছে ব্যাকেটটা একটা দেখলাম। ফাংশন, ঠিক না? আমরা এটাকে বলি অ্যানোনিমাস ফাংশন, যে ফাংশনের কোনো নাম নাই। ওকে, এখানে দুইটা এক্সাম্পল দেখানো হয়েছে, জাস্ট এক্সাম্পল দুইটা বুঝতে পারলেই হবে, আর কিছু লাগবে না এখানে। যেমন ধরো এইখানে যদি একটু কোডটা রিড করা ট্রাই করি, যে প্রথমে একটা বাটন নেওয়া হয়েছে এবং বাটনটাতে কি করা হয়েছে? ক্লিক। ক্লিক করা ক্লিক হয়েছে। করলে একটা কলব্যাক ফাংশন কল হয়েছে, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, এরপরে যেটা করা হয়েছে, একটা প্যারাগ্রাফ আছে এবং প্যারাগ্রাফটাকে হাইড করা হয়েছে। হাইডের ভিতরে ডিউরেশন দেওয়া যায়, ওই যে আমরা এর আগে একটু আগে যেটা দেখলাম, যে ডিউরেশন ফাস্ট, স্লো এবং চাইলে টাইম দিয়ে দিতে পারে। সো ফাস্ট স্লো এর ডিফল্ট একটা ডিউরেশনের একটা ইয়ে থাকে, ওদের ডিফল্ট জাভাস্ক্রিপ্টে দেওয়া থাকে। সো ধরো স্লো দেওয়া হয়েছে, এরপরে হচ্ছে তোমার ফাংশনটা কল হচ্ছে, ঠিক না? এই ফাংশনটা কখন কল হবে? যখন এই যে অ্যানিমেশনটা বা এই হাইডের অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে, বা ফাস্ট বা স্লো এর যে টাইমিংটা দেওয়া আছে, অথবা কেউ মিলি সেকেন্ডেও যদি টাইমিং দেয়, সেটা যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু এই কলব্যাক ফাংশনটা কল হবে, ঠিক না? আমরা একটু আগে যেটা দেখতেছিলাম আর কি, এই যে আমাদের যে চেইনিং করা লাগলো, বারবারই ফাংশনের ভিতরে ঢুকাচ্ছিলাম, বারবারই ফাংশনের ভিতরে ঢুকাচ্ছিলাম, এটাই হচ্ছে কলব্যাক ফাংশন। হুম, এই এনিমেটটা যখনই শেষ হবে তখনই এই কলব্যাক ফাংশনটা কল হবে। আচ্ছা, প্রথমবার যে এক্সাম্পলটা দেখছিলাম আমরা সেট টাইম আউট দিয়ে করছিলাম, তখন কি অ্যানিমেশন শেষ হওয়ার পরে কল হয়েছিল সেট টাইম আউটটা? ওই যে রাকিব যে এক্সাম্পলটা কথা বলছিল সেট টাইম আউটের, যে টাইম ডিউরেশন দিয়ে দেওয়া যায়, জি ভাইয়া। ওইটা কি টাইম শেষ হওয়ার পরে কল হয়েছিল নাকি টাইম শেষ হওয়ার আগেই কল হয়ে গেছিল? ওটা টাইম শেষ হওয়ার পরে না, সেট টাইম আউটের এর আগে যে আমরা যে বাইরে লিখছিলাম, সেটা বাইরের time ওটা হচ্ছে শেষ আগেই হওয়ার কল আগেই হয়েছিল। কল হয়েছিল। সো এই জিনিসটাই এটা বুঝাইছে, যে তোমার যদি কোনো একটা অ্যানিমেশন বা এই টাইপের কোনো একটা ডিউরেশন টাইপের যদি কোনো কিছু দেওয়া থাকে, তাহলে এবং এর ভিতরে তুমি একটা কলব্যাক ফাংশন নিতে পারো সব সময়। যদি কলব্যাক ফাংশন নাও, এই অ্যানিমেশনটা হওয়ার পরে এই কলব্যাক ফাংশনটা কল হবে। আর যদি এটা না নাও, তাহলে অ্যানিমেশনটা হওয়ার আগেই নিচের কোডগুলো রান করে যাবে, এবং এখানে যদি অ্যালার্ট দেওয়া থাকে তাহলে বুঝতেই পারবে না শো হাইট কি হয়েছে না হয়েছে, কিছু বোঝাই যাবে না।
ঠিক আছে, যেমন হচ্ছে এখানে যদি যাই, ট্রাই ইট ইয়োরসেলফ, এখানে প্যারাগ্রাফটাকে হাইড করা হয়েছে ঠিক না, এবং হাইড করার একটা ডিউরেশন দেওয়া আছে। ডিউরেশন কত? 1 সেকেন্ড। 1000 মিলি সেকেন্ড মানে তো 1 সেকেন্ড। আমি জি যদি ভাই, এক হাইডে সেকেন্ড। ক্লিক করি, দেখো এখানে একটা অ্যালার্ট চলে আসছে। এখন কি হাইটটা দেখা যাচ্ছে? না, না। আমি যদি অ্যালার্টে ক্লিক করে দেই, তখন হচ্ছে ডিরেক্টলি হাইড হয়ে গেল। কিন্তু এই যে 1 সেকেন্ড যে ভ্যালুটা দিলাম, এটার কাজ কি হইলো তাইলে? এটার কোনো কাজই হইলো না, কারণ এই অ্যালার্টটা ওই টাইমটাকে ইয়ে করে ফেলছে, ধরে ফেলছে, এবং ওই পজ করে ফেলছে। টাইম টাইমটা তখন ওই টাইম অ্যালার্টের টাইমের ভিতরেই ওই 1 সেকেন্ড চলে গেছে। তবে আমি যদি ইমিডিয়েটলি ক্লিক করি তাহলে হয়তো বা কিছু দেখতে পারি, বাট এটা টাইম দিলে তখন আমি বাড়ায় দিতে পারি। ধরো হচ্ছে 5 সেকেন্ড দিয়ে দিলাম, রান করলাম, আমি হাইডে ক্লিক করলাম, ওকে দিলাম। এই যে দেখো এখন আমি ডিটেক্ট করতে পারতেছি। ঠিক আছে, এটাই কলব্যাকটা মেইনলি হচ্ছে যে এই আমরা যে জিনিসটা ইউজ করছি এখানে, এনিমেট হওয়ার পরে ফাংশনটা কল হবে, এইটাই কলব্যাক ফাংশন, আর কিছু না। চেইনিং, চেইনিং জিনিসটা কিন্তু আমরা ইউজ করতেছি। হ্যাঁ, একটার পর একটা ইউজ করা। কিরকম, যে ধরো হচ্ছে তোমার ক্লিক হইলো বা এনিমেট হইলো, এনিমেট হওয়ার পরে আবার কিছু একটা দিব, তারপরে আবার কিছু একটা দিব, ডট দিয়ে 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 মাল্টিপল জিনিস ইউজ করব। আমরা কি চেইনিং এর আগে ইউজ করছিলাম? না, ইউজ করি নাই। ইউজ করা হয়নি ভাইয়া। চেইনিং এর এক্সাম্পলটা আমি আগেরটা থেকে দিতে পারি। এখানে ধরো হচ্ছে হাইট শো এর এক্সাম্পলটা থেকেই দেই। আচ্ছা, স্লাইড বাটনে দিই তাহলে বেটার হবে। এখানে স্লাইড বাটনের এক্সাম্পলটা তো দেওয়াই আছে। ধরো এখানে স্লাইড বাটনে ক্লিক করলে আমাদের প্যানেলটা টগল হচ্ছে ঠিক না? জি ভাইয়া, জি ভাই। ক্লিক করলে এখন তো অফ হয়ে গেছে। ওইটা off ওই হয়ে যে গেছে। আপনার এইচটিএমএল এর ওখানে যে অফ করে রাখছেন। না, এটা জেএসটা আমরা এটাতে লিখছি এবং এই জেএসটা এনকিউ করা নেই। আহ, এই যে, ঠিক আছে। জি ওকে, চেইনিং জিনিসটা কি হবে, যে স্লাইড টগল করছি আমরা ঠিক না? এখানে ধরো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে স্লাইড ডাউন। স্লাইড ডাউন হচ্ছে 1000 মিলি সেকেন্ড, এবং এর পরে আবার ডট দিয়ে চাইলে আমি আরো স্লাইড আপ দিতে পারবো স্লাইড আপ। 1000 মিলি সেকেন্ড। এখন যদি আমি এটাকে চেক করি, দেখছো কি এটা জি কিন্তু দুইটাই হচ্ছে ক্লিক করলে, প্রথমে দুটা। ডাউন হচ্ছে তারপরে আপ হচ্ছে। ভাইয়া, আপের ওইটা হচ্ছে ই ই করতে হবে, ডিউরেশনটা একটু বাড়িয়ে দিতে হবে, 2 সেকেন্ড দেন, তাহলে 1 সেকেন্ডের জায়গায় থাকবে, তারপরে 2 সেকেন্ড পর হচ্ছে এটা ডিউরেশন অন হবে। না, এটা তো সাথে সাথেই কল হবে, মানে এটা কল হওয়ার শেষ হইলেই সাথে সাথে এটা কল হবে। এখানে ধরে রাখার কোনো উপায় নেই। ওই তো ধরে এখানে হচ্ছে রাখতে চাইলে দুই আবার সেকেন্ড কল ব্যাক ইউজ করা লাগবে। স্লাইড আপটা 2 সেকেন্ড দেন, দেখে কি হয়। এটা আপ হবে 2 সেকেন্ড সময় ধরে, এটা এখানে ডিলে করবে না কিছু। দেখো, এই যে ও, মেইন জিনিসটা এটা না, মেইন জিনিসটা হচ্ছে চেইনিং, যে প্রথমে হচ্ছে তোমার ডট দিয়ে আমি যে কোয়েরির একটা মেথডকে ইউজ করতেছি, আবার ডট দিয়ে আরো একটা মেথডকে ইউজ করতেছি। হ্যাঁ, ইউজ আমি চাইলে করতেছি। এখানে আরো মেথড দিতে পারি। ঠিক আছে, কি দিতে জি পারি, ভাইয়া। ধরো এনিমেট দিলাম। হুম, এনিমেট দিতে গেলে তো আবার ইয়া ওটাকে পজিশন করা লাগবে। আমি আপাতত এখানে সিএসএস ইউজ করতে পারি। ধরো সিএসএস ইউজ করা যায় এখানে। ধরো এখানে হচ্ছে আমি কালার দিয়ে দেই, কালার দিয়ে দিলাম ধরো রেড। এই যে দেখো, উম, ওকে, কালারটার সাথে কিন্তু ডিউরেশনের কোনো রিলেশন নাই।
ওটা ক্লিকেই কালারটার এটা কাজ ক্লিকেই হচ্ছে। কালার কাজ করবে, কারণ এটার সাথে কোনো ডিউরেশন রিলেটেড কোনো কিছু নাই। হ্যাঁ, জি সো এই জন্য ও যেটা করবে সেটা হচ্ছে যে তোমার ক্লিক করার সাথে সাথেই এটা কাজ করবে। ঠিক আছে, মেইন জিনিসটা হচ্ছে এখানে চেইনিং, যে আমি ডট দিয়ে একটা মেথড ইউজ করছি, আবার ডট দিয়ে আরো একটা মেথড ইউজ করছি, আবার ডট দিয়ে আরো একটা মেথড ইউজ করছি। এরকম ভাবে আমি চাইলে আরো ডট দিয়ে আরো মেথড ইউজ করতে পারি। বোঝা গেছে কি? জি জি ওকে, এই ভাইয়া। পর্যন্তই থাকুক আজকে, অনেক কিছু দেখা হয়েছে, এগুলো একটু প্র্যাকটিস করো। আর সবাই একটু কাইন্ডলি অ্যাসাইনমেন্ট গুলো জমা দিও, এইগুলো প্র্যাকটিস করবা, করেও জমা দিবা। ঠিক ওকে। আছে, ভাইয়া অ্যাসাইনমেন্ট, আজকের অ্যাসাইনমেন্ট কি দিবেন, এগুলা দিবেন নাকি অন্য কিছু দিবেন? বুঝিনি। বলতেছি আজকের অ্যাসাইনমেন্ট হিসেবে কি দিবেন? এই যে যেগুলা যেগুলি প্র্যাকটিস করতেছি আমরা, হ্যাঁ, এগুলা হ্যাঁ প্র্যাকটিস করবা তোমাদের নিজেদের মতো করে। নিজেদের মতো করে মানে, মানে আমি তো এখানে জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য দেখাইছি, তোমাদেরটা যেন একটু প্র্যাকটিক্যাল হয়। হ্যাঁ, যে ধরো একটা ওয়েব পেজে এই ইন্টারঅ্যাক্টিভিটি গুলো অ্যাড করা, ঠিক আছে, জি ভাইয়া। কোনো একটা অ্যানিমেশন অ্যাড করা, ক্লিকের ইভেন্ট গুলা নিয়ে কাজ করা। ঠিক আছে, তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে তোমরা তোমরা এই জিনিসগুলো তো ইউজ করতেছো, তাই না? যখন কোনো একটা ওয়েবসাইট জি ভাইয়া, দেখতেছো, অথবা এগুলো তো দেখতেছোই। কোনো কিছু বানাইতে দেন তাহলে হচ্ছে এই কাজের প্রতি থাকবে, মানে এরকম ভাবে প্র্যাকটিসের উপরে এরকম কোনো আগ্রহ থাকে না কারো, সবাই আগ্রহ হারায় ক্রিয়েটিভিটি ফেলে। দেখাও, ক্রিয়েটিভিটি দেখায় কিছু একটা বানায় নাও। আমি যদি তোমরা যদি বলো যে না আমরা পারতেছি না আইডিয়া জেনারেট করতে, তাহলে বলো, আমি করে দিব, সমস্যা নেই। একটা আইডিয়া জেনারেট করে দেন আপাতত, আমরা এটার উপরই করি, নেক্সট টাইম আমরা আমাদের ক্রিয়েটিভিটিতে করি। আচ্ছা ঠিক আছে, অ্যানিমেশন রিলেটেড কিন্তু অনেক কিছু করা সম্ভব। ঠিক আছে, আমরা লাস্ট দিন হচ্ছে তোমার স্ক্রলিং ইফেক্ট গুলাও দেখছি। ওকে, যে ধরো এরকম কিছু একটা, যে একটা ওয়েব পেজ আছে, একটা হিরো সেকশন আছে। হুম, জি ভাইয়া। এই হিরো সেকশনটা যখন আমি স্ক্রল করতে থাকবো, তখন নিচের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে তোমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যখন অটোমেটিকলি। স্ক্রল করতে থাকবো, এবং এটার যে ফন্ট সাইজটা থাকবে, নিচের সেকশনের যে ফন্ট সাইজ থাকবে, ফন্ট সাইজ গুলো বাড়বে। ঠিক আছে, আর একটু হ্যাঁ বোল্ড হয়ে আসবে, আর একটু বড় হবে, এই টাইপের কোনো একটা অ্যানিমেশন। ওকে, অথবা কোনো অবজেক্ট বা কোনো পার্টিকেল, ধরো কোনো একটা পার্টিকেল এখানে আছে, যখন আমি স্ক্রল করব তার সাথে সাথে পার্টিকেলটা মুভ করতে থাকবে, মুভ করে অন্য জায়গাতে সরে যাবে। ঠিক আছে, জি জি ভাইয়া। এই টাইপের জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা ট্রাই করুন। তারপরে আমি এক্সাম্পল সহ যদি কোনো ওয়েবসাইট পাই, আমি তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা ভাইয়া। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ভাই আমার একটা প্রজেক্টে একটা কোশ্চেন ছিল। বলো। এটা থিমে পেমেন্ট সিস্টেম অ্যাড করতে চাইতেছি, স্ক্রিন শেয়ার করলাম ভাই।